রাজনীতিতে ইস্যু ভারতের রেল ট্রানজিট, মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি চুক্তিতেই আছে, দাবি মির্জা ফখরুলের। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালা, বন্ধ ক্লাস পরীক্ষা। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান শিক্ষকরা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। ভারতের সঙ্গে বাংলাদেশের রেল ট্রানজিট সমঝোতার খণ্ডিত অংশ প্রচার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি বলেন, দেশের মানুষকে উস্কানি দেওয়ার জন্যই কল্পিত মন গড়া কথা বলছে দলটি। চুক্তি বাস্তবায়ন হলে দেশের আইনের মধ্যে থেকেই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন পরিচালিত হবে। সমঝোতা স্মারকের বিষয়গুলোকে নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্যই যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে। ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র, কানেক্টিভিটির নামে দেশের স্বার্থ বিলিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নয়, সমঝোতা চুক্তি নিয়েই সরকারই জনগণকে বোকা বানাচ্ছে বলেও দাবি তার। তিস্তা সহ ভারতের কাছে পাওনা বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের সবকটিরই বিরোধিতা করে আসছেন বিএনপি নেতারা। সবচেয়ে বেশি সমালোচনা প্রতিবেশী দেশটিকে দেয়া রেল ট্রানজিট সমঝোতা চুক্তিকে ঘিরে। সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিবের গণমাধ্যমে দেয়া বক্তব্যে আবারও উঠে আসে রেল করিডর প্রসঙ্গ। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করতেই ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তি করেছে সরকার। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। বাংলাদেশ কি পেরো সেটাই হচ্ছে প্রধান, আমরা তো এখানে কিচ্ছু পাইনি। চুক্তি নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর অভিযোগের প্রতিক্রিয়ায় পাল্টা অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, সমঝোতা চুক্তি নিয়ে ক্ষমতাসীনরাই জনগণকে বোকা বানাচ্ছে। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে। এক যুগের বেশি সময় পার হলেও তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে না পারায় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। তার অভিযোগ, ন্যায্য পাওনা আদায়ের চেয়ে ভারতকে সুবিধা দিতেই বেশি মনোযোগী সরকার। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটা আমরা পাইনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বন্ধুত্ব আছে বলেই সরকার ভারতের কাছ থেকে অনেক রকম সুবিধা আদায় করতে পেরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে ঢাকা জেলা কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন,
নিজেদের মধ্যে অবিশ্বাসের কারণে কোনো আন্দোলন করতে পারে না বিএনপি। আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি বিষধর সাপ। তিস্তার ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে বুঝে পেতে বছরের পর বছর জল ঘোলা হয়েছে অনেক। দুই দেশের সরকার আসে, সরকার যায়, তবু মেলেনি কোনো ফল। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বললেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা চুক্তির প্রধান বাধা। এবার কিন্তু কোনো চুক্তি হয় নাই। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি এ দুটা কি এক? তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রগতি সাধন করেছে। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার। এ সময় দলের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বিএনপির মধ্যে অবিশ্বাস ও ভাঙনের ইঙ্গিত দিয়ে বলেন, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ বিএনপি। ইনার আউটার ইন চলছে বিএনপিতে। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভায় জঙ্গিবাদকে উস্কে দিয়ে দেশের জনগণকে ভয়াবহ পরিস্থিতির দিকে বিএনপি ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জামাত বিএনপি গোষ্ঠী এখনো কিন্তু তার জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য জঙ্গিবাদকে অর্থের যোগানদাতা, আবার বাংলাদেশকে বিভিন্ন নামে তারা বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টির জন্য চেষ্টা করছে। পাকিস্তানি কায়দায় বিএনপি ভারতের বিরুদ্ধে দেশের মানুষের মন বিষিয়ে তুলছে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। সমস্ত মিথ্যা ষড়যন্ত্রমূলক গুজব ছড়াচ্ছে ভারতের বিরুদ্ধে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তাদের দাবি, আগামী দিনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান শিক্ষকরা। সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এদিকে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জট সহ একাডেমিক ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাসরুমে ঝুলছে তালা। খোলার দিনেও বিশ্ববিদ্যালয়ে নেই চিরচেনা সেই ব্যস্ততা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়। কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। আজকে যদি এই প্রজ্ঞাপন মেনে না হয়, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে সরকারের অধিদপ্তরে পরিণত করবে। দলমত নির্বিশেষে সব শিক্ষকরাই এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ বলে আমরা মনে করি। এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জটের শঙ্কা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় সেশন জটে ভুগবেই। এরকম আন্দোলন চলতে থাকে, ক্লাস আমাদের বন্ধ থাকে, সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে পড়ব। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুধু ঢাকাতেই নয়, আন্দোলনে নেমেছেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বৃষ্টি মাথায় নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনড় তারা। বৃষ্টি মাথায় নিয়েই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস।
সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক দাবি করেন আন্দোলনকারীরা। বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে জানানো হয়। শিক্ষকতা যদি এইভাবে নানাভাবে সমালোচিত হতে থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা দেখব যে জাতি নতুন নতুন মেধাবীদেরকে এই পেশায় পাবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়কে তো ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা ছিল না, হঠাৎ করে কেন এটা করা? শুধু তাই নয়, নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে বলেও উল্লেখ করেন আন্দোলনকারী শিক্ষকরা। সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের জীবনমান ব্যবধান এবং বেতন বৈষম্য ঠেকাতেই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন এমন অভিযোগ তাদের। এতে শিক্ষকদের মানহানি করা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। আমরা আশা করছি যে ওনারা নিশ্চয়ই 2 দিনের মধ্যে একটা ইতিবাচক পদক্ষেপ নিশ্চয়ই নেবে। নতুন অর্থ বছরের শুরুর দিন থেকেই চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়, যেখানে স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনে অঙ্গ প্রতিষ্ঠানের চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। কনক আজাদ, সময় সংবাদ। পদ্মা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি স্বচ্ছতার মাধ্যমে বাজেট বাস্তবায়নে জোরদারের নির্দেশ দেন। পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কোম্পানির মূলধন 1000 কোটি টাকা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। দেশীয় রফতানির ক্ষেত্রে পণ্যের মান নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে রফতানি নীতি 2024-27 খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। পদ্মা সেতু মেনটেন্যান্সের জন্য একটি আলাদা কোম্পানি, সেতু কর্তৃপক্ষের আওতায় একটি কোম্পানির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং সেটি অনুমোদিত হয়েছে। এই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হবে 1000 কোটি টাকা। রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর মেনটেন্যান্স এবং যে টোল আদায় টাদায় যে করাগুলো আছে সেগুলো। মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি বিশেষ নির্দেশনা সবাইকে দিয়েছেন, সকলকে যেন খুবই যত্নের সাথে, নজরদারির সাথে যেন বাজেট বাস্তবায়নটা যেন নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে নবনিযুক্ত 3 দেশের রাষ্ট্রদূতরা তাদের পরিচয়পত্র পেশ করেছেন। সোমবার সকালে বঙ্গভবনে তারা এই পরিচয়পত্র তুলে দেন। বাংলাদেশে নিযুক্ত 3 জন অনাবাসিক রাষ্ট্রদূত হলেন ইউরোপের বাল্টিক অঞ্চলের লিথুনিয়া প্রজাতন্ত্রের ডায়ানা মিকেভিসিয়ান, গ্রিসের অ্যালিকি কোচসোমিটো পেলু এবং দক্ষিণ পূর্ব আফ্রিকান দেশের মালাউইয়ের লিওনার্দ মেনগেজি। নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়। সাক্ষাৎকালে গ্রিস, লিথুনিয়া এবং মালাউইয়ের রাষ্ট্রদূতগণ বাংলাদেশের বিভিন্ন খাতের ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেন। তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বাণিজ্য, বিনিয়োগ সহ সব ধরনের সম্পর্ক উন্নয়নে কাজ করার কথা জানান। এ সময় রাষ্ট্রপতির তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া, সিরামিক সহ আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি বাড়াতে নতুন রাষ্ট্রদূতদের কাজ করার আহ্বান জানান। বাংলাদেশের বিপদে সবসময় এগিয়ে এসেছে চীন। সোমবার ঢাকা টু বেইজিং সরাসরি ফ্লাইট লঞ্চিং অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, অচিরেই বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে চীন। ঢাকা টু বেইজিং ভ্রমণ ও যোগাযোগকে আরো সহজ, সাশ্রয়ী, নিরাপদ করতে চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট। আগামী 15 জুলাই থেকে সপ্তাহে 2 দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে চায়না সাউদার্ন এয়ারলাইন্স। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নতুন ফ্লাইটের লঞ্চিং অনুষ্ঠান হয়। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করতে এই ফ্লাইট ভূমিকা রাখবে। People to people congrats lay down the foundation for China-Bangladesh to enhance mutual understanding, deepening cooperation, and bring about more development opportunities. চীন সবসময় বাংলাদেশের বিপদে এগিয়ে এসেছে উল্লেখ করে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। There will be more and more investment from China to Bangladesh so that Bangladesh can continue to grow with this support. This is regarding connectivity. Bangladesh's সঙ্গে Chinaর connection. We believe in connectivity because connectivity brings development. দুই দেশের রাজধানীর মধ্যে সরাসরি ফ্লাইট যোগাযোগ সহজ হলে ব্যবসার সম্প্রসারণ ঘটবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।
ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। সোমবার সকালে ৩ বাহিনীর প্রধানের সঙ্গে নিজ নিজ সদর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ভারতীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানান। এর আগে বনানী নৌসদর দফতরে ভারতীয় নৌবাহিনীর প্রধান শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্বাক্ষর করেন পরিদর্শন বইতে। বৈশ্বিক নানা সংকটের মধ্যে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির খবর দিচ্ছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে 254 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা গেল প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। এ নিয়ে সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরের রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে 2,391 কোটি মার্কিন ডলার। জুন মাসের 254 কোটি মার্কিন ডলারের হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 47 লাখ ডলার রেমিটেন্স। এর আগে গত মে মাসে প্রবাসী আয় আসে 225 কোটি ডলার, যা ছিল গত 46 মাসের মধ্যে সর্বোচ্চ। রেমিটেন্স পালে এমন সুবাতাসে দেশের অর্থনীতি এবং রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জার্মানির পশ্চিমের বখুম শহরের একটি কফি শপে অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের বখুম শহরের একটি ক্যাফেতে ভয়াবহ অ্যাসিড হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্যাফেটির মালিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল 3:30টার সময় প্রতিদিনকার মতো ক্যাফেতে বসেছিলেন স্থানীয় গ্রাহক ও পর্যটকরা। এ সময় হঠাৎই এক ব্যক্তি তার সঙ্গে বহন করা বোতল ভর্তি অ্যাসিড ক্যাফেতে বসা অতিথিদের উপর ছুড়ে অতর্কিতে হামলা চালায়। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। আহতদের মধ্যে এক নারী পর্যটক সহ ক্যাফের এক নারী কর্মীও রয়েছেন। ঘটনার পরপরই হামলাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ ও জরুরি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অভিযুক্ত হামলাকারীকে ধরতে অভিযান শুরু করে স্থানীয় পুলিশ। পরে আশেপাশের এলাকা থেকে আটক করা হয় মূল অভিযুক্তকারীকে। তবে কে এই হামলাকারী, কি তার পরিচয় এবং কি উদ্দেশ্যে বা এমন অ্যাসিড হামলা, তা এখনও নিশ্চিত নয় স্থানীয় পুলিশ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে একাই উড়োজাহাজ চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছে 16 বছরের এক কিশোর। স্থানীয় সময় রোববার সকালে লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে কয়েক দফা বিমান নিয়ে উড্ডয়ন এবং অবতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কিশোর আহনাফ আবিদ মাহির, যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 9 বছর আগে বাবা মইনুল হক ও মা আয়শা রুমার সঙ্গে বাংলাদেশ থেকে বিমানে চেপে যুক্তরাষ্ট্রে অবতরণ করেন ছোট্ট আহনাফ আবিদ মাহির। সেই বিমানে চড়া থেকেই নীল আকাশে ডানা মেলে ওড়ার স্বপ্নটা তার। বড় ছেলের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন বাবা মা। পড়াশোনার পাশাপাশি তাকে ভর্তি করা হয় লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে চলে দীর্ঘ প্রশিক্ষণকালীন প্রশিক্ষকের পাশে বসে বিমান চালালেও নিজের 16তম জন্মদিনে একাই বিমান নিয়ে আকাশে উড়াল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন স্বপ্নবাজ এই কিশোর। স্থানীয় সময় রোববার সকালে একাই উড়োজাহাজ নিয়ে বেশ কয়েকবার নীল গগনের সাদা মেঘের ভেলায় ভেসে আবার মাটিতে নেমে আসে মাহির। ছেলের আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন পূরণ দেখে আনন্দে ভাসেন বাবা মা সহ বিমানবন্দরে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরাও। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি যাতে সে ভবিষ্যতে এটা ধরে রাখতে পারে।
মাহির ফ্লাইট ইনস্ট্রাক্টর ছিলেন বাংলাদেশি ইলিয়াস খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর নিয়ম অনুযায়ী 16 বছরে পা রাখার দিন থেকে একা বিমান চালানোর অনুমতি নিয়ে সে বিমান চালিয়েছে। ফ্লাইট ইনস্ট্রাক্টরের বিশেষ লিখিত অনুমোদন সাপেক্ষে পরবর্তী 1 বছর যাত্রীবিহীন কেবলমাত্র প্রশিক্ষণ নেওয়া বিমানই চালাতে পারবে মাহির। এরপর 17 বছর পূর্ণ হলে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পাবে। তখন বাণিজ্যিক নয় এমন 1 ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পাবে মাহির। ধাপে ধাপে হবে দক্ষ পাইলট। ওর যে স্কিল সেটা অ্যামেজিং। ও আজ থেকে আরো 6 মাস আগে থেকেই একা প্লেন চালানোর জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু ওর বয়সের জন্য আজকের দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আকাশ ভ্রমণের ভালো লাগাকে পেশা হিসেবে নিতে আগ্রহী মাহির জানান তার অনুভূতির কথা। আমার সোলো প্রথম একা, আমি সবারই থিঙ্কিং করতে চাই আর আমার জন্য দোয়া করেন আমি ফিল্ডে একটা ভালো ক্যারিয়ার পেতে পারবো, অ্যান্ড আই এম এক্সাইটেড ফর হোয়াট কামস টু দ্য ফিউচার। অনেক ভালো লাগছে প্রথম সোলো করতে, অ্যান্ড আই এম এক্সাইটেড টু হ্যাভ আ ক্যারিয়ার ইন দিস ফিল্ড। যুক্তরাষ্ট্রে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মাহির এর সাফল্যে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাদের নতুন প্রজন্মের অনেকেই পাইলটকে এখন বেছে নিচ্ছে তাদের অন্যতম প্রধান পেশা হিসেবে। তাদের ধারণা এই পেশা তাদেরকে আরও বেশি সাফল্য এনে দিবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান এয়ারপোর্ট থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। অর্থনৈতিক অঞ্চল ও দেশের অফশোর ব্যাংকিং ব্যবস্থায় সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর আলোচনা হয়েছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে। জনশক্তি রফতানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। সোমবার রাজধানী রিয়াদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সৌদি যুবরাজ ফয়সাল বিন ফারহান দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। 1.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন এবং অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন সৌদি যুবরাজ। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। দেশটি থেকে তেল আমদানির ক্ষেত্রে ঢাকার বিশেষ সুবিধা প্রাপ্তির বিষয়ও ছিল আলোচনায়। সৌদি যুবরাজের বাংলাদেশ সফরের বিষয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। মূল এজেন্ডা 2টি: টি-20 বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন এবং প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। এর বাইরেও আলোচনা হবে কোচদের চুক্তি নবায়ন, গেম ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়ে। বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা। এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন। সবশেষ গেল 9 মার্চ। প্রায় মাস চারেক পর আবারও এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা। বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা, তবে সবার আগেই বিশ্বকাপ কচরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8-এ খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। ডাহা ফ্লপ ছিল টপ অর্ডার। কোচ হাথুরু, সিনিয়র ক্রিকেটার অধিনায়ক শান্তর ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন। পরিচালকদের মিটিংয়ে গুরুত্ব পাবে বিষয়গুলো। জানা গেছে স্পিন বোলিং কোচ হিসেবে মোস্তাককে রেখে দিতে চায় বিসিবি। এদিন এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ACCর কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয়, সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে। এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এখনও যেন এক রহস্যময় ধাঁধা। কবে শুরু হবে কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানের আপডেট কি, তা নিয়ে এদিন হবে আলোচনা। এর বাইরেও মাঠ কেনা সহ এজেন্ডায় থাকবে গেম ডেভেলপমেন্টের পরবর্তী কার্যক্রম। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে, এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর, এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার, সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে। এর বাইরে কিছু ফিনান্সিয়াল ম্যাটার্স আছে, আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে। 3 থেকে 20 অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারীদের টি-20 বিশ্বকাপ। এজেন্ডায় না থাকলেও সভায় গুরুত্ব পেতে পারে উদ্বোধন সহ বিশ্বকাপ পরিকল্পনা। আলোচনা হবে বরিশালে শূন্য হওয়া পরিচালকের পদ নিয়েও। উইমেন্স ওয়ার্ল্ড কাপের 100 ডেজ কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই ব্যাপারে আমাদের যে অপারেশনাল টিম এবং আইসিসির ইভেন্টস, তারা রেগুলার কাজ করছেন
এবং খুব সম্ভবত খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন। এর বাইরেও আলোচনা হতে পারে বিপিএল সহ রিজনাল ক্রিকেট নিয়েও। বিকেল 3টায় শুরু হওয়া এই বোর্ড সভায় উপস্থিত থাকার কথা 23 পরিচালকের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে ইস্যু ভারতের রেল ট্রানজিট, মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি চুক্তিতেই আছে, দাবি মির্জা ফখরুলের। এবং নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা, মাসে মাসে নয় এককালীন পেনশন চান শিক্ষকরা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।